আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত তোমার মায়া গল্পের 31 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাদিয়া উদিতাকে বেডে শুইয়ে ফিডার দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছে। উদিতা না খেয়ে কান্না করছে আর ঘাড় এদিক ওদিকে নিচ্ছে। নাদিয়ার মেজাজ গরম হতে শুরু করে। এখন বড় হচ্ছে, বুকের দুধে কি পেট ভরে? বাড়তি খাবার দিলে সেগুলো খাবে না, একটু মুখের ভিতরে দিলেও জিহ্বা দিয়ে ঠেলে মুখ থেকে বের করে দেয়। শেষ পর্যন্ত খাওয়াতে না পেরে ফিডার পাশে রেখে দেয়। টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে বেড থেকে কোলে তুলে নেয়। এতক্ষণ কান্না করলেও এখন আর কান্না করছে না, ফোকলা দাঁতে হাসছে আর মায়ের মুখ খামচে ধরার চেষ্টা করছে। মেয়ের হাসি মুখ দেখে নাদিয়ার মুখেও হাসি ফুটে ওঠে। মেয়ের গালে টপা টপ চুমু খায় বেশ কয়েকটা। তারপর উদিতার গায়ে বেবি অয়েল দিয়ে মেসেজ দিতে শুরু করে। মেসেজ শেষে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আসতেই রুষা দৌড়ে এসে নাদিয়ার কোল থেকে উদিতাকে নিজের কোলে তুলে নেয়, চেপে ধরে চুমু খায় অসংখ্য। তারপর আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। রুষার ডাকে সাড়া দিয়ে উদিতাও ও ও করছে। উদিতার রেসপন্স দেখে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয় রুষা। হঠাৎই ঠাস করে রুষার গালে চর পড়ে। চর খেয়ে হতভম্ব রুষা বড় বড় চোখ বানিয়ে উদিতার মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আম্মা মারলে কেন? রুষার কথা শেষ হতেই খিলখিলিয়ে হেসে ওঠে উদিতা। রুষা বলে, চর মেরে এত খুশি? উদিতা বলে উদিতার মুখের বাক্য শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই সশব্দে হো হো করে হেসে ওঠে। রুষা নিজেও হেসে আরও শক্ত করে চেপে ধরে উদিতাকে বুকের মাঝে। উদিতা ছটফট শুরু করে বুক থেকে সরার জন্য। রুষা উদিতাকে নিয়ে সোফায় বসে। দুই দাদি নাতনির সাথে খুনসুটিতে মেতে ওঠে। নাদিয়া পাশের অন্য সোফায় বসে চারজনের দিকে তাকিয়ে থাকে। এ বাড়িতে আসার পর দুই শাশুড়ি মাকে প্রথম একটুও হাসতে দেখেনি, আর এখন মুখ থেকে হাসি সরে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। উদিতা ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করেছে। প্রত্যেকটা দিন সন্ধ্যার পর পর ঘুমিয়ে যাবে আর মাঝরাতে জেগে উঠে থাকবে। উদিতাকে নিয়ে রুমে ফিরে আসে নাদিয়া। মেড উদিতার জন্য দুধ বানিয়ে ফিডারে ভরে রুমে দিয়ে যায়। ফিডার মুখে দিতেই মুখ ঘুরিয়ে নেয় উদিতা। জোর করে মুখে পুড়ে দিলে মুখ থেকে দুধ ফেলে দেয়। হা করে কান্না জুড়ে দেয়, খাবে না এই দুধ। নাদিয়া বলে, আমার সোনামা খাও, একটু খেয়ে দেখো কত মজা। উদিতা করে কান্না করতেই থাকে, কিছুতেই খাবে না এই কৌটার গুঁড়ো দুধ। নাদিয়ার রাগ হচ্ছে এখন। এই মেয়ে পেয়েছেটা কি? 6 মাস বয়স হয়ে গেছে, এখনো মায়ের বুকের দুধে পেট ভরে নাকি? একটা বাড়তি খাবার মুখে দিলে খাবে না, সব ফেলে দেয় মুখ থেকে। নাদিয়ার ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো লাগিয়ে দিতে। রেগে ফিডার পাশে রেখে চুপ করে তাকিয়ে রইল মেয়ের মুখের দিকে। কত কান্না করতে পারিস, কান্না কর। দুপুর থেকে এ যাবৎ 3বার ফিডার খাওয়ানোর চেষ্টা করেছে, একবারও খায়নি। হাত পা ছুঁড়ে কাঁদছে উদিতা। নাদিয়া চুপচাপ মেয়েকে দেখে চলেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে প্রহরের কানে ভেসে উঠে উদিতার কান্না। ভ্রু কুচকে দ্রুত এগিয়ে আসে ভাইয়ের রুমের সামনে। পর্দা টেনে দেওয়া রয়েছে, ডোর খোলা। গলা কাগারি দিয়ে কিছু সময় পর রুমে প্রবেশ করে। প্রাণপ্রিয় ভাই জিকে এমন অবস্থা দেখে দৌড়ে বেডের কাছে এগিয়ে আসে। হাতের ল্যাপটপ ফাইলস বেডের উপর রেখে কোলে তুলে নেয় উদিতাকে। নাদিয়া নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। আদর করে কান্না বন্ধ করার চেষ্টা করে প্রহর। পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ও কাঁদছে কেন এভাবে, কি হয়েছে? নাদিয়া বলে, ঘুমোবে তাই কাঁদছে। প্রহর বলে, তাহলে ঘুম পাড়াচ্ছেন না কেন? নাদিয়া বলে, খিদেও পেয়েছে। প্রহর বলে, খিদে পেয়েছে, খাওয়াচ্ছে না কেন তাহলে? খাওয়ালেই তো ঘুমিয়ে যাবে। নাদিয়া বলে, ফিডার খাওয়ানোর চেষ্টা করছি দুপুর থেকে, কিছুতেই খাবে না। কোনো একটা কিছু মুখে পুরে দিলেও গিলে না। এখনো ছোট নাকি, বুকের দুধে পেট ভরে, সারাদিন জ্বালিয়ে মারে। প্রহর বড় বড় চোখ করে তাকিয়ে রইল ভাবির দিকে। মাত্র 6 মাস বয়স, পার করে 7 মাসে পা দিল। বড় কোদায় হলো, ছোটই তো এখনো। ফিডার খাবে না বলে এভাবে কাঁদাতে হবে? প্রহর বলে, তাই বলে আমার আম্মাজানকে এভাবে কাঁদাবেন আপনি? নাদিয়া বলে, তো কি করব, দুধ তো বানানো হয়েছে, খাচ্ছে না কেন? প্রহর উদিতার মুখের দিকে তাকায়, এখনো কেঁদেই চলেছে। ধবধবে ফর্সা মুখ লাল হয়ে গেছে পুরোপুরি। ভরা বিলের মতো টইটুম্পুর হয়ে আছে চোখ দুটো। সমান তালে গড়িয়ে পড়ছে পানি, তবুও শেষ হচ্ছে না। আবার ভরে যাচ্ছে চোখ দুটো। বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। আদর করে কান্না থামানোর চেষ্টা করে আবার। প্রহর বলে, আমার আম্মাকে খাওয়ান। নাদিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, পারবো না। প্রহর বলে, কেন? নাদিয়া বলে না কিছু। প্রহর বলে, খেতে দে না রে বোন। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেল আমার আম্মার। নাদিয়া বলে, ওর খাওয়া আজ বন্ধ। প্রহর বলে, আম্মা তোমার মা পচা, তোমাকে খেতে দেয় না, তোমার মাকে মায়ের দেব। উদিতা প্রহরের বুকে মাথা ঠেকিয়ে কাঁদে। আহা, কত মায়া এই মেয়েটার জন্য। প্রহর কোলে নিলে কি সুন্দর মাথা ঠেকিয়ে ঘাপটি মেরে থাকে। প্রহর বাম হাত দিয়ে ধরে উদিতাকে, ডান হাত বাড়িয়ে চাকি মারে নাদিয়ার মাথায়। নাদিয়া বড় বড় চোখ করে তাকায় প্রহরের দিকে। প্রহর বলে, এভাবে তাকাচ্ছিস কেন বজ্জাতছেরি? খেতে দিচ্ছিস না কেন আমার আম্মাকে? তোকে তো জেলে ভরে দেওয়া উচিত, না খাইয়ে আমার আম্মাকে অত্যাচার করার জন্য। নাদিয়া যেন আসমান থেকে পড়ে, একদম বাক্যহারা হয়ে যায়। মুখ আপনা আপনি হা হয়ে যায়। প্রহর হাত বাড়িয়ে নাদিয়ার হা করা মুখটা বন্ধ করে দেয়। প্রহর বলে, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন?
বিস্মিত হয়ে বলে নাদিয়া, ভাইয়া আপনি? আর কিছু বলার আগেই প্রহর থামিয়ে দেয় নাদিয়াকে। উদিতার মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে খেতে দেয় না ঠিক মতো, মাকে আরও শাস্তি দেওয়া উচিত তাই না আম্মা? কানারত উদিতা কি বুঝলো কে জানে, মুখ দিয়ে আবারও উচ্চারণ করে অ। প্রহর ডান হাত বাড়িয়ে আবার চাটি মারে নাদিয়ার মাথায়, বেশ শক্তি প্রয়োগ করে ধাক্কাও দেয়। নাদিয়া কাত হয়ে বেডে পড়ে যায় টাল সামলাতে না পেরে। প্রহর উদিতাকে দুই হাতে বুকে জড়িয়ে ধরে ডোরের দিকে ঘুরে বলে, আম্মা পালাও, বলেই দে দৌড়। ওকে আর পায় কে? এক দৌড়ে রুমের বাহিরে। নাদিয়া উঠে বসে ডোরের দিকে তাকায়, কি হলো ওর সাথে বোঝার চেষ্টা করে, মাথায় হাত বুলায়। কত জোরে জোরে দুটো চাটি মেরেছে শয়তান ছেলেটা। ডোরের দিকে তাকিয়ে থেকেই বলে, দুটো শুধু আয় এই রুমে, তারপর দেখ দুটোর কি করি আমি। একটু পরেই তো দৌড় এসে আমার কাছেই আসতে হবে, তখন দেখাবো মজা। রুমে প্রবেশ ঘটে উদয়ের। দুই ভাই একসাথেই বাড়িতে প্রবেশ করেছিল। উদয় নিচে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছিল এতক্ষণ। রুমের সামনে আসতেই ছোট ভাইকে উদিতাকে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে দেখেই কপাল ভ্রু কুঁচকে গেছে। রুমে প্রবেশ করে নাদিয়াকে মাথায় হাত বুলাতে দেখে দ্রুত এগিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে মাথায়? আর প্রহর উদিতাকে নিয়ে এভাবে দৌড়ে গেল কেন? নাদিয়া বলে সব কিছু। উদয় জড়িয়ে ধরে নাদিয়ার মাথায় চুমু খায়, পিঠে হাত বুলিয়ে দেয়, বুকে জড়িয়ে ধরে রেখে বলে, ওই শয়তান প্রহরকে শুধু পাই, তারপর দেখো ওর হাত ভেঙে দেব আমি। আমার বউকে মারা? বজ্জাত ছেলে, জীবনে বউ জুটবে না কপালে। তারপর মনে মনে বলে, সাব্বাস ভাই। নাদিয়া হেসে উদয়ের কাছ থেকে নিজেকে মুক্ত করে নেয়। যাও ফ্রেশ হয়ে আসো, আমি উদিতাকে নিয়ে আসছি। উদয় বলে, প্রহর নিয়ে গেছে, রাখুক এখন, চলো আমরা একসাথে শাওয়ার নেই দুজন। নাদিয়া উদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, একদম এই কথা মুখে আনবে না বলে রাখলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। বাধ্য ছেলের মতো ফ্রেশ হওয়ার জন্য এগিয়ে যায় উদয়। নাদিয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে সাজিয়ে দেয় উষা। গাঢ় নীল রঙের কাতান শাড়িতে নাদিয়ার ফর্সা মুখ চকচক করছে, তার উপর আবার ভারী মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, রূপ যেন ঠিকরে পড়ছে গা থেকে। নিজে সাজিয়ে দিয়ে উষা নিজে অবাক হয়ে তাকিয়ে থাকে, এত সুন্দর লাগবে ভাবেনি। নাদিয়ার দিক থেকে চোখ সরানোর দায়, মেয়ে হয়েও নাদিয়ার রূপের প্রেমে পড়ে গেল। উষা নিজেও সুন্দর করে সেজেছে, ওর দিক থেকেও নজর ফেরানো দায়। উষার গায়েও জড়িয়েছে নাদিয়ার শাড়ির মতো সেম শাড়ি, সাথে ভারী মেকআপ। উষা অনেক ভালো সাজাতে পারে, শখ করে মেকআপ কোর্স করেছিল, তবে মেকআপ আর্টিস্ট আর হয়নি, কোর্স শেষও করেনি। উষা নাদিয়াকে হিজাব বাঁধতে বলে নিজে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সবাই ওদের রেখে চলে গেল বোধহয়। সাদ্দাম মনে হয় অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছে, ফোনটাও সাদ্দামের কাছেই রেখে এসেছে। আজকে প্রহর আর মেধার বিয়ে, বিয়েটা বড় কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে। পরের কারে প্রহরকে বসিয়ে রেখে নাদিয়াকে নেওয়ার জন্য বাড়ির ভেতরে প্রবেশ করে উদয়। ওর বউটা পেছনে পড়ে গেছে বড় বউয়ের দায়িত্ব পালন করতে করতে। ড্রয়িং রুমে যারা ছিল তাদের তাড়া দিয়ে বাইরে পাঠিয়ে দিয়ে উদয় নিজের রুমে চলে আসে। ভেতরে প্রবেশ করতেই চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা নাদিয়ার দিকে। নাদিয়াও ওর দিকে ফিরে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। উদয় ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরে, পেঁচাতে পেঁচাতে ঠাস করে ডিভানের উপর শুয়ে পড়ে চিত হয়ে। হতবাক নাদিয়া, কি হলো উদয়ের বোঝার চেষ্টা করে, বুকে হাত দিয়ে ওভাবে পড়ে গেল কেন। মস্তিষ্কের ভেতর অশনি সংকেত বেজে ওঠে। হাতের হিজাব, সেফটি পিন সব ফেলে দৌড়ে আসে উদয়ের কাছে। ওকে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? এভাবে পড়ে গেলে কেন? কোথায় কষ্ট হচ্ছে? উদয় চোখ খুলে তাকায়, বুকের উপর থেকে হাত সরিয়ে নেয়, জাপটে ধরে নাদিয়াকে নিচে ফেলে নিজে উপরে উঠে যায়। নাদিয়ার চোখে চোখ রেখে ঘোরলাকা কণ্ঠে বলে, এই চোখ দাদানোর রূপ দিয়ে কি আমাকে মারতে চাও বউ? এমনিতেই তো তোমার দিক থেকে চোখ সরাতে পারি না, এখন তো মনে হচ্ছে পাগল হয়ে যাব। নাদিয়া স্বস্তির নিঃশ্বাস নেয়, ভয় পেয়ে গিয়েছিল। কিছুটার আগে সরে বলে, এরকম কেউ করে? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। উদয় বলে, কি করব বলো বউ, তোমার এই আগুন ঝরা রূপ দেখে তো হুঁশ হারিয়ে ফেলেছিলাম। নাদিয়া বলে, অনেক হয়েছে, ওটো এখন উপর থেকে, দেরি হয়ে যাচ্ছে। উদয় বলে, আমরা না গেলাম বিয়েতে? নাদিয়া বলে, কেন? উদয় বলে, বিয়ে তো প্রহরের, প্রহর গেলেই হবে, আমাদের ওখানে গিয়ে কোনো কাজ নেই, তার থেকে ভালো প্রহর বিয়ে করতে যাক আর আমরা বাসর সেরে ফেলি। তোমার এই রূপ দেখে আমার কেমন বাসর বাসর পাচ্ছে। নাদিয়া ধাক্কা দিয়ে উদয়কে নিজের উপর থেকে সরিয়ে দেয়, তারপর শোয়া থেকে উঠে বসে। উদয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, মাথা খারাপ পাগল লোক একটা, মুখে সবসময় এক বাণী, বলেই ডিভান থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে, নিচ থেকে হিজাব আর সেফটি পিন কুড়িয়ে নেয়, শাড়ি ঠিক করে হিজাব বাঁধার জন্য উদ্যত হয়। ডিভান থেকে লাফিয়ে নাদিয়ার কাছে উঠে আসে উদয়, নাদিয়ার হাত থেকে হিজাব কেড়ে নেয়, তারপর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। পকেট থেকে ফোন বের করে নাদিয়ার সাথে সেলফি বন্দি হয়। নাদিয়া একা একটা সিঙ্গেল পিক ওঠায়, সময় গড়ায়, বিয়ে কমপ্লিট হয়। খাওয়া দাওয়ার পর্বও শেষ হয়েছে আগেই। ফটোশ্যুট হয়। উদয়ের পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, উদিতার গায়ে গাঢ় নীল রঙের গাউন, চুলগুলোতে দুটো ঝুঁটি করা, হাসলে গালে টোল পড়ে।
আজকে একদম নীলপরীর মতন লাগছে। তিনজনের ম্যাচিং ড্রেস ছিল, কিন্তু উদয় বউয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছে। প্রহরের গায়ে গোল্ডেন কালার শেরওয়ানি, মেধার পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, শ্যামবর্ণের শরীরে লেহেঙ্গা ফুটে উঠেছে। দেখতে খুবই সুন্দরী আর মায়াবী লাগছে মেধাকে। দুই ভাই আর তাদের বউ বাচ্চার আলাদাভাবে ফটোশ্যুট হয়। সকলের নজর আটকে আছে উদয় আর উদিরার দিকে। এই দুজনেই আজকে সকলের নজর কেড়েছে প্রথম থেকেই। বউ নিয়ে বাড়িতে ফিরে আসে সবাই। নিয়ম কানুন শেষ করে বর বউকে বাসর ঘরে পাঠানো হয়। উদয়ের জন্য কেউ কোনো ঝামেলা করার সাহস করেনি। প্রহর তো মনে মনে মেলা খুশি। যাই হোক, বাসর ঘরে ঢুকতে বেশি অপেক্ষা করতে হয়নি। 10টার আগে ওদের বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদয় নিজেও বউ বাচ্চা নিয়ে নিজের রুমে ঢুকে গেছে। বাকিরা যা ইচ্ছে করুক, কোনো সমস্যা নেই আর। এখন বউকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি জমাবে। নফল নামাজ আদায় করে নেয় দুজন। শুধু জুয়েলারিগুলো খুলেছে, লেহেঙ্গা খোলেনি। প্রহর খুলতে দেয়নি। বউ নিজেই যদি বিয়ের ড্রেস খুলে ফেলে তাহলে ও কি খুলবে? বাসর রাতের ফিলিংসটাই তো বাসি বাসি হয়ে যাবে। মেধা ফুলে সজ্জিত বেডে গিয়ে বসে। ওর কাছে এগিয়ে যায় প্রহর। বেডে উঠে বসে মেধার সামনে। দোপাট্টা তুলে ধরে একটু। মেধার লজ্জারাঙা মুখটা দেখেই দোপাট্টা ছেড়ে বুকে হাত দেয়। জোরে শ্বাস নিয়ে আবার দোপাট্টা তুলে মাথার উপর থেকে ফেলে দেয়। লাইট আর ক্যান্ডেলের আলোয় তাকিয়ে দেখে নববধূর মায়াবী মুখশ্রী। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না প্রহর। এতদিন কথা বলে আসলো, কিছু হলো না, অথচ আজ কথা বলতে জড়তা কাজ করছে। কেমন নার্ভাস লাগছে। হ্যাঁ রে, বাসর রাতে এমন লাগে নাকি? সবারই কি এমন হয় নাকি শুধু ওরই হচ্ছে? কি দিয়ে কি করবে বলবে মাথা কাজ করছে না। এভাবে বসে থাকলে রাত পার হয়ে যাবে। তার থেকে ভালো আগে আসল কাজ করা যাক, কথা পরেও বলা যাবে। দেনমোহর তো পরিশোধ করেছেই, বউকে ছোঁয়ার অনুমতিও নিয়েছে আগেই। তাহলে আর কিসের অপেক্ষা? কোনো অপেক্ষা নেই, সোজা মিশন বাসর রাত। নতুন ভোরের আগমন হয়। শীত বিদায় নেয়নি এখনো। ভোরে শীত শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত কমে যায়। দুপুরের দিকে একটু গরমও পড়ে। সন্ধ্যার পর আবার শীত বাড়তে থাকে। নাদিয়া ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে নেয়। তারপর মেয়ের জন্য খাবার তৈরি করতে যায় কিচেনে। উদয় মসজিদে গেছে নামাজ আদায় করতে। উদিদা ঘুমিয়ে আছে এখনো। একটু পরেই উঠে গলা ছেড়ে কান্না করতে শুরু করবে। মসজিদ থেকে বাড়ি ফিরে আসে উদয়। কিচেনে উকি দিয়ে দেখে নাদিয়া ওভেনের সামনে দাঁড়িয়ে আছে। নিঃশব্দে এগিয়ে যায় কিচেনের ভেতরে। পেছন থেকে জড়িয়ে ধরে নাদিয়াকে। ভয়ে মুখ দিয়ে আর শব্দ বেরিয়ে আসে নাদিয়ার। উদয় বলে, ভয় পাচ্ছ কেন? আমি। নাদিয়া চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয়। একটু হলেই প্রাণ পাখিটা বেরিয়ে যাচ্ছিল। নাদিয়া বলে, তোমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। উদয় বলে, কি করলাম? নাদিয়া বলে, কি করলে বুঝতে পারছো না? সবসময় ভূতের মতো নিঃশব্দে পেছন থেকে এসে জড়িয়ে ধরো কেন? বারবার ভয় পাইয়ে দাও। উদয় নাদিয়ার ঘাড়ে মুখ গুজে বলে, জানোই তো বারবার আমি ধরি, তারপরেও ভয় পাও কেন? নাদিয়া বলে, যত সব ঢং, ছাড়ো তো। এভাবে ভয় দেখিয়ে দেখিয়ে কবে যেন জানেই মেরে ফেলো আমাকে। উদয় বলে, আমি কোথায় ভয় দেখাই? ভয় তো তুমি নিজেই পাও। নাদিয়া বলে, হ্যাঁ, দোষ তো আমার নিজেরই। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কেন ভয় পাই? এরপর থেকে আমার আশেপাশে আসলে শব্দ করে আসবে, গলা খাকারি দেবে। ভূতের মতো নিঃশব্দে আসলে তোমার খবর আছে। উদয় কিছু না বলে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। ওর তো নিঃশব্দে এসে জড়িয়ে ধরে নাদিয়াকে চমকে দিতে বেশ ভালোই লাগে। খাবার বানানো শেষ করে বাটিতে ঢেলে নেয়। উদয় তখনও জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ছাড়বে নাকি এভাবেই ধরে থাকবে? উদয় বলে, ছাড়তে ইচ্ছে করে না। নাদিয়া বলে, যে কেউ চলে আসবে, ছাড়ো এখন। উদয় বলে, কেউ আসবে না, আর আসলে আসবে, আমার কি তাতে? নাদিয়া বলে, তোমার কিছুই না, তবে আমার অনেক কিছু। তোমার মধ্যে বিন্দুমাত্র লজ্জা নেই, কিন্তু আমার মধ্যে তা আছে। তাই হুটহাট যেখানে সেখানে জড়িয়ে ধরবে না, ছাড়ো এখন। উদয় ছেড়ে দেয়। রুমে যাওয়ার জন্য দুজন পেছনে ঘুরতেই দেখে মেধা দাঁড়িয়ে আছে। দুজনকে ঘুরে দাঁড়াতে দেখেই মেধা দে দৌড়। এসেছিল কফি বানানোর জন্য, কিন্তু ওদের দুজনকে দেখেই দাঁড়িয়ে গেছে বাইরে। কি লজ্জা, কি লজ্জা! নাদিয়া বসায় এক কিল উদয়ের পিঠে। অসভ্য নির্লজ্জ লোক, সব তোমার জন্য হয়েছে। সব সময় শুধু নির্লজ্জপনা। ছোট ভাইয়ের বউয়ের সামনে গেল তো মানিজ্যের চপ। উদয় নাদিয়ার হাত ধরে টেনে রুমের দিকে এগিয়ে যেতে যেতে গা ছাড়া ভাব নিয়ে বলে, আশ্চর্য, এখানে অসভ্য নির্লজ্জের কি হয়েছে? মেধা কি ছোট বাচ্চা নাকি? সবই বোঝার ক্ষমতা ওর আছে। স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরবে, এটা স্বাভাবিক। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্যের বউকে তো না। নাদিয়া বলে, তাই বলে যার তার সামনে জড়িয়ে ধরবে? আজকে ছোট ভাইয়ের বউয়ের সামনে, কালকে তো তুমি বাবা মায়ের সামনেও ধরতে দুবার ভাববে না। উদয় বলে, কেন ভাববো? নাদিয়া বলে, মাথা খারাপ পাগল লোক, কথাই বলবো না। বকবক করতে করতে রুমে চলে আসে দুজন। রুমে এসেই ড্রেস চেঞ্জ করে নেয় উদয়। নাদিয়াকে চেপে ধরে জোর করে চুমু খায় ইচ্ছে মতো। তারপর ছেড়ে দিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায় জগিং আর এক্সারসাইজ করার জন্য। পেছন থেকে নাদিয়া বকাঝকা করে কতক্ষণ। এমন মানুষ আল্লাহর দুনিয়ায় দ্বিতীয়জন আছে কিনা সন্দেহ নাদিয়ার। পাগল বানিয়ে দেয় কাছে থাকলে। বাপ বেটি জ্বালানোর জন্য প্রস্তুত সর্বদা। গরম খাবারে ঢেকে রেখে দেয় সেন্টার টেবিলের উপর। রুম ঝাড়ু দেয়। উদিতার সকল খেলনা গুছিয়ে রাখে। ইউজ করা কাপড় ওয়াশরুমে রেখে আসে।
সব কিছু করে বেডে বসতেই উদিতা করে কেঁদে ওঠে। চোখ বন্ধ করে কেঁদে কেঁদে আম্মু আম্মু করে। নাদিয়া মেয়েকে শোয়া থেকে তুলে কোলে নেয়। মায়ের কোলে উঠে খাওয়ার জন্য মুখ বুকের দিকে নিয়ে যায়। চোখ বন্ধ করে হা করে মুখ এদিক ওদিক নেয় আর কাঁদে। নাদিয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। 1.5 বছর হয়ে গেছে, এখনো বুকের দুধ খাওয়ার জন্য কেমন করে। না খাওয়া অবধি একটু শান্ত হবে না। খেতে দিয়ে বুকে জড়িয়ে ধরে বসে রইল। মেয়ের মুখের দিকে তাকালে নিজের ছোটবেলার কথা মাথায় ঘুরপাক খায় প্রায় সময়। ওর নিজের ছোটবেলা কি একটু অন্যরকম হতে পারতো না? ওর মা বেঁচে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ওরও মায়ের বুকে ঘুমালে কি ক্ষতি হয়ে যেত? ওর বাবা ওকে একটু ভালোবাসলে কি ভালোবাসা কমে যেত? আল্লাহ তাআলা যা ভালো বোঝেন তাই করেন। আজ নাদিয়ার মা বেঁচে থাকলে উদয়ের সাথে বোধহয় নাদিয়ার বিয়ে হতো না। উদয়ের মতো জীবনসঙ্গী পেত না। নাদিয়ার জীবন অন্যদিকে মোড় নিত। মেয়ের খাওয়া শেষ হলে ওকে ফ্রেশ করিয়ে দেয়। পরনের পোশাক খুলে বেবি অয়েল ম্যাসাজ করে দেয়। পুনরায় পোশাক পরিয়ে তৈরি করা খাবার খাওয়াতে শুরু করে। এতক্ষণে খাবার ঠান্ডা হয়ে গেছে। উদিতা খেতে চায় না এই খাবার। হাত দিয়ে ঠেলে মায়ের হাত সরিয়ে দেয়। মুখ ঘুরিয়ে নেয়। জোর করে মুখে পুরে দিলে জিহ্বা দিয়ে ঠেলে বের করে দেয়। নাদিয়া জোর করে অর্ধেকের বেশি খাবার খাওয়ায়। মুখ পরিষ্কার করে কোলে নিয়ে উঠে দাঁড়াতেই রুমে প্রবেশ করে উদয়। ঘেমে নিয়ে একাকার অবস্থা। উদয়কে দেখে 2 হাত বাড়িয়ে দেয় উদিতা। পাপা পাপা বলে ডাকতে থাকে সমান তালে। উদয় নিজের দিকে তাকায়। এই অবস্থায় মেয়েকে কোলে নেওয়া যাবে না। উদয় বলে, আমি ফ্রেশ হয়ে আসছি আম্মা, তুমি ততক্ষণ মায়ের কাছে থাকো। উদিতা বলে, না না, কোলে কোলে। হেসে ওঠে উদয়। মেয়েটা হয়েছে বাপ পাগল। দ্রুত টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া মেয়েকে নিয়ে নিচে নেমে আসে। সিঁড়ি থেকে নেমেই ধস্তাধস্তি করে কোল থেকে নেমে যায় উদিতা। ছোট ছোট পায়ে দৌড়ে যায় সোফার দিকে। মুখ দিয়ে উচ্চারণ করে দাদু দাদু। নাতনির ডাক শুনে সিঁড়ির দিকে তাকায় উমর চৌধুরী আর উমায়ের চৌধুরী। 2 হাত প্রসারিত করে দৌড়ে গিয়ে দাদুর কোলে চড়ে বসে উদিতা। 3 দাদা নাতনি খুনসুটিতে মেতে ওঠে মুহূর্তেই। নাদিয়া সিঁড়ির কাছ থেকেই ফিরে যায় রুমের দিকে।